ঐতিহ্য আর বিশ্বাসের মিলন মেলা হুগলি জেলার গোঘাটের খাটুল গ্রামের চৌধুরী পরিবারের দুর্গাপুজো। 3 শতকেরও বেশি সময় ধরে চলে আসা এই আয়োজন এবছর পদার্পণ করল গৌরবময় 313 বছরে। প্রবীণদের কথায় জানা যায়, একসময় খাটুল গ্রামের সকলের উদ্যোগে সার্বজনীনভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হতো, কিন্তু মতবিরোধ ও দ্বন্দ্বে সেই পুজো বন্ধ হয়ে যায়। এরপর দেবী দুর্গার স্বপ্নাদেশ পান চৌধুরী পরিবারের রামতনু রত্নালঙ্কার। দেবীর নির্দেশেই শুরু হয় এই চৌধুরী বাড়ির পুজো, যা আজও নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে। এই পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে হয়, ফলে বলি প্রথা নেই। ভোগে থাকে বড়িপোস্ত, শাকঘণ্ট ও বিউলির ডাল। পরবর্তীতে বিশিষ্ট হস্তবিশারদ মুক্তারাম চৌধুরীর উদ্যোগে তৈরি হয় বর্তমান মন্দির, যেখানে আজও পুজো অনুষ্ঠিত হয়। দেবীর নামে থাকা জমির আয় থেকেই বেশিরভাগ খরচ হয়। পুজোর দিনগুলিতে গ্রাম জুড়ে উৎসবের আয়োজন ছড়িয়ে পড়ে। আশেপাশের গ্রাম থেকেও ভক্তরা এসে ভোগে অংশ নেন ও দেবী দর্শন করেন। পুজো প্রাঙ্গণের পাশেই রয়েছে জোড়া শিব মন্দির, শিবগেরে পুকুর ও শতবর্ষ প্রাচীন বেলগাছ, যেখানে প্রতি বছর বেলবরণ পুজো হয়। ফলে এই আয়োজনে শুধু দেবীর আরাধনা নয়, গ্রামীণ ঐতিহ্যেরও সমৃদ্ধ প্রকাশ চলেছে। খাটুলে চৌধুরী বাড়ি দুর্গাপুজো তাই আজও আস্থা, সংস্কৃতি ও আবেগের অমূল্য প্রতীক, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গ্রামীণ বাংলার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছে। খাটুলে চৌধুরী বাড়ির পুজো, আপনারা চৌধুরী পরিবারের বংশধর, কতদিন ধরে এই পুজোটা চলে আসছে? আমাদের এই পুজোটা 313 বছর এরকম হয়েছে। কীভাবে পুজোটা শুরু হলো আমাদেরকে একটু বলুন। পুজোটা আমাদের খাটুলে এই যে একটা দিঘি আছে, দিঘির পশ্চিম পাড়ে, কী নাম দেখিটা? দিঘি বলে আর কি, দিঘি বলে। দিঘির পশ্চিম পাড়ে এই দুর্গা মন্দিরটি ছিল। তখন সার্বজনীন, গোটা গ্রাম চলনায় করত। কিছুদিন যাবৎ মানে সেটা চলার পর সব নিজেদের মধ্যে সব খেয়ে আরম্ভ হয়ে পুজোটা বন্ধ হয়ে যায়। সে বছর পুজো হবে না এরকম সিদ্ধান্ত হয়ে গেছিলো যে চলনা আর করবে না। তখন আমাদের ঊর্ধ্বতন পুরুষরা, তাদের খুবই আঘাত লাগে। তারা চিন্তা করতে থাকেন যে কীভাবে পুজোটাকে রান করানো যায়। সেই বছরে মা দুর্গা নাকি সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্বপ্নাদেশ দেন যে আমার পুজোটা বন্ধ হয়ে যাবে, তো তোদের ওখানে নিয়ে যেয়ে পুজো কর। কাকে স্বপ্নাদেশ দেন ওটা? হ্যাঁ, কাকে স্বপ্নাদেশ দেন? কাকে ওটা স্বপ্নাদেশ দিয়েছে? ধরুন মুক্তারাম, রামতনু রত্নালঙ্কার। আচ্ছা, আপনাদেরই বংশে? আমাদেরই বংশের রামতনু রত্নালঙ্কার তাকে স্বপ্নাদেশ দেয় যে আমার পুজোটা বন্ধ হয়ে যাবে, তোরা নিজে যেমন পারিস তেমন কর। তখন আমাদের অবস্থা খুব একটা ভালো বোধহয় মনে হয় থাকেনি, যা শুনে। হ্যাঁ, মানে গ্রাম সোলানোর ছিল। হ্যাঁ, সেটা এইভাবে চলে আসে। তারপর এমনকি বলছে আমি ঠাকুর গড়ার পয়সা নাই, আমার পুজো করার পয়সা নেই, আমি কোত্থেকে কী করবো? বলছে কি, তোকে সমস্ত নিয়মকানুনগুলো বলে, তোকে কিছু করতে হবে না, তুই আমি প্রতিমা গড়ার ব্যবস্থা হয়ে যাবে, আমি ব্যবস্থা করব। আর ওই বড়ির পোস্ত, শাকঘণ্ট আর বিউলির ডাল, এই 3টে জিনিস করবি ভোগেতে। আর কিছু, আর যেমন তাদের জুটবে সেই রকম ভোগ করবি, আমি তাতেই সন্তুষ্ট হব। এইটা বলার পর মনে একটু সাহস এলো। বলা বলি সব করতে, আমাদের সব ভয়াদের সব মধ্যে আলোচনা হতে থাকলো। বছরে দেশরায়, বাঁকুড়া জেলার দেশরায় মিস্ত্রির বাড়ি, জয়রামবাটি দেশরায়, হ্যাঁ, উনি বহুদিন ধরেই আমাদের ঠাকুর গড়ে ওই ঠাকুরকে গড়ে যাচ্ছেন। ওনার কাছে যে মা স্বপ্নাদেশ দিয়েছে যে ওরা তো পুজো করবে না বলেছে, তো আমি চৌধুরী বাড়ি পুজো নেবো, তুই যে মূর্তি করবি, পয়সা করি চাইবি না, যদি দেয় নিবি, না দেয় না নিবি। সে তো মানে সকাল হতে থানে হন্তদন্ত হয়ে মাঠঘাট পেরিয়ে সে এসে সেই আমাদের কর্তার সঙ্গে দেখা করেছে। দেখা করার পর বলেছে আমাকে এই স্বপ্নাদেশ দিয়েছে, তোমরা কোথায় ঠাকুর গড়াবে বলো। সে বলে সেই কি, আমাকেও তো স্বপ্নাদেশ দিয়েছে, ঠিক আছে তাহলে তুই গড় বলে তাকে জোগাড় যন্ত্রগুলো সব দিয়ে ঠাকুর গড়া এইসব ব্যবস্থা হলো। এবং তখন থেকেই পুজোটা চালু হলো। তো সেই তখন থেকেই বড়িবস্তু, শাকঘণ্ট
আর বিউলির ডাল, এই তিনটা আমাদের অবশ্যই হয়। আর বৈষ্ণব মতেই মায়ের আদেশ, বৈষ্ণব মতে পুজো হয়, কোনো বলি নেই আমাদের পুজোতে, কোনো বলি নেই, একদম নিরামিষ, মাছও হয় না, এইভাবেই চলছে আর কি। হ্যাঁ, তো শুনেছিলাম ঢাকিও নাকি স্বপ্নাদেশ পেয়েছে। হ্যাঁ, ডাকিকেও স্বপ্নাদেশ দিয়েছে। এই সমস্ত স্বপ্নাদেশের ফলে আমাদের পুজোটা মানে চালু হয়েছিল, সেই থেকেই পুজো চলছে। সে চৌধুরী বাড়িতে পুজো চালু হয়েছিল। তারপর আমাদের মন্দির তেমন থাকেনি, খড়ের চালে বুঝি করা ছিল, আমরাও দেখেছি খড়ের চাল। তারপর আমাদের এই মুক্তারাম চৌধুরী বলে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন, পুরুষ, তিনি খুব হস্ত বিশারদ ছিলেন। কলকাতা হাইকোর্টে তিনি ওই মূলত হস্ত বিশারদের দরকার হয়, ওখানে সব যে কাজ সাহেবদের আন্ডারে কাজ করতে থাকেন হস্ত বিশারদ, মানে উনি ডান হাতে বাঁ হাতে লিখতে পারতেন, বাঁ পায়ে ডান পায়েও লিখতে পারতেন, মানে একদম অবিকল লেখা। আর কি, উনি ছিলেন নকল নবিশ, মানে যে কোনো দলিল তাকে দিলে হুবহু সেই রকম লিখে দিবে। আপনাদেরই বংশ? আমাদের বংশ, মুক্তারাম চৌধুরী তার নাম। ফলে প্রচুর পয়সাও তিনি রোজগার, অনেক পুরস্কারও পেয়েছেন, অনেক পয়সাও রোজগার করেছেন। সেই সব নিয়ে এসে তিনি এই মায়ের সেবায় দান করেছেন, এবং তখনকার থেকে মন্দির হয়েছে। এই মন্দিরটা হওয়ার পর একবার তাল গাছ পরে ভেঙে যায়, সেইটা ভেঙে যাওয়ার পর আবার আমাদের পূর্বপুরুষরা মন্দির নতুন করে নির্মাণ করেছিলেন, করে পুজো হয়েছিল। হতে এইভাবে পুজো ওই উত্থান পতনের মধ্যে দিয়ে পুজো। এই যে এত বড় যে পুজোটা করছেন, এটা একদম আমরা দেখতে পাচ্ছি যেটাকে একমেটের ঠাকুর বলে, এক ছেলে, ঠাকুর। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইভাবেই ছিল তখন। ঘরোয়া পুজো এটা। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ঘরোয়া পুজো এতদিন ধরে যে করছেন, এই এর আর্থিক দিকটাও তো ব্যাপার আছে। তো এই আপনার আয়োজনটা কিভাবে করেন? আয়োজন হচ্ছে, সম্পত্তি আছে? হ্যাঁ, আমাদের মায়ের নামে দেবত্ব সম্পত্তি আছে, সে 8 বিঘের মতন সম্পত্তি আছে। সেই জমি আমরা সব চাষাবাদ করি, সেই পয়সাগুলো এক কাছে করে আমরা পুজোয় খরচ করি। তাতে যদিও কুলায় নেই, এখন তো পুজোর এটা অনেক বেড়ে গেছে, খরচাপাতি বেড়ে গেছে, মনের আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে, এটা করি ওটা করি সেটা করি, এরকম করে অনেক কিছু বেড়ে গেছে। যার ফলে সব যেসব ছেলে মেয়েরা সব বাইরে কাজ করছে, কিছু রোজগারও মায়ের কৃপায় সব রোজগারপাতিও হচ্ছে, তারা সব উদার হস্তে দান ধ্যান করে, সেই নিয়ে আমাদের চলে যাচ্ছে আর কি। আপনাদের এখানে বলি প্রথা চালু আছে না, বলি প্রথা কোনোদিন চালু থাকে না, কোনো বলি নেই। তাহলে এটা কি মতো পুজোটা হচ্ছে? বৈষ্ণব মতে, পুরোপুরি বৈষ্ণব মতে। হ্যাঁ, পুজোর 4 দিন এখানে প্রতিদিনই আমাদের হচ্ছে মহালয়ার পর দিনই ঘট উঠে, আচ্ছা, বুঝতে পারলে, প্রতিপদে ঘট উঠে, সেই দিন থেকেই মায়ের পুজো আরম্ভ হয়ে গেল। সেই তারপর যেমন পুজো, হ্যাঁ, প্রতিপদে কল্প। পুজোর দিনগুলো কীভাবে কাটান একটু বলুন? ওই দিন খুব সবাই থাকে বাড়িতে, হ্যাঁ, সবাই মন প্রাণ জুড়ে সব পুজোয় সব পরিশ্রম করে, মেয়েরা সব ভোগ কাজে নিযুক্ত থাকে, হ্যাঁ, তারা সব সময় একটা ব্যস্ততা, এবং মানুষজন ভালো আছে, বিভিন্ন এখানে জনবসতি ভালো আছে, খাটুল, সামন্তখণ্ড, আগায়, গোটায়, সাজার, এইসব গ্রামগুলো থেকে মানুষরা সব আসে, এসে তারা মায়ের কাছে মানে প্রার্থনা করে আর করে, এইসব দেখে, মূর্তি রাখে, এইসব হয়। ভোগ খাওয়ানোর কিছু ব্যাপার আছে না, ভোগ খাওয়ানোর ব্যাপার তেমন নাই, তো যে আসে তাকে খাওয়ানো হয়। ওটা কোন দিনে? ওইটা নবমীর দিনে। হ্যাঁ, ওই সেদিন ক্ষেত্রঘর হয়, সেদিন সব আত্মীয় স্বজন, ভাব ভালোবাসা এইসব, এবং আমরা ভাইয়ারা সব এক কাছে সেদিন খাওয়া দাওয়া করি। সেদিন যারা আসে তাদের সব খাওয়ানো হয়। আচ্ছা, এই পাশেই আমরা দেখলাম শিব মন্দির। হ্যাঁ, এই শিব মন্দির কি আরো পুরনো? শিব মন্দিরে ওর থেকে একটু পরে আর কি, বয়স কম, মানে এই যে পুকুরটা, এটা শিব গেটের নাম দেওয়া আছে। এর থেকে ওখানে সাদা শিবগুলি ওর থেকে উত্তোলিত হয়েছিল। হ্যাঁ, তার ওর থেকেই পাওয়া গেছিলো কাটানোর সময়, পুকুর কাটানোর সময়। আর এই শিবগুলি আমার দাদুরা, মানে দাদু ইত্যাদিরা সব প্রতিষ্ঠা করেছিল। সে দুর্গা মন্দির থাকলে পাশে শিব মন্দির থাকতে হয়, সেই জন্যই ছিল। আর ওই যে পাশে ওই মনসা মন্দির আর বেল গাছ আছে, ওইটা বরাবর আমাদের এই পুরুষানুক্রমে ওখানেই বেলবরণ হয় একদম। আপনার নাম? আমার নাম নিত্যানন্দ চৌধুরী। বাড়ি খাটুলি, পাশেই মায়ের মন্দিরের পেছনে।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।